যেই সময় আমার এই ছোট্ট পরিত্র পৃথিবীতে আসার সময় হয়, সেই সময় আমার পাশে কেউই ছিল না। পৃথিবীর সবাই জানি আমার কাছ থেকে ব্লার হয়ে যাইতেছিল। ৬ মাসের সময় যখন আমি প্রেগন্যান্ট, তখন ওর বাসা থেকে আমি আমার বাবার বাসায় যাই। তখন ও আমারে বলে কি যে, "আচ্ছা তুমি যাও, আমি ২-৩ মাস পরে তোমার সাথে দেখা করে আসবো।" এই কথা বইলা সে আমারে কথা দেয়। পরে আমি ঢাকায় চইলা আসি, তাও আবার একা, একা। ৬ মাসের সময় আমি একা, একা বাস জার্নি কইরা ঢাকায় চইলা আসি। পরে আসার পরে সবকিছু ঠিকঠাকই যাইতেছে। যাওয়ার পরে আমি ২-৩ মাস মাঝখানে চইলা যায়। আমি ওরে বলি কি যে, "তুমি কবে আসবা? তোমারে আমার অনেক দেখতে ইচ্ছা করে। ৩ মাস হয়ে গেছে।" পরে ও বলে কি, "আসবো, আসবো।" এইটা বইলা ৪ মাস হয়ে যায়। তারপরে ও আমার সাথে হঠাৎ করে কিসের জন্য জানি কথা কম বলে, পরে মেসেজ দেয় না, কল দিলে বিরক্ত প্রকাশ করে। পরে আমি আমার মায়েরে বিষয়টা বললাম, আর আম্মু সবসময় দেখতো যে আমার মন খারাপ, আমি নির্বিকার হয়ে বইসা আছি। তখন সে আম্মু আরে কল দিল। আম্মু আরে কল দিয়া বলতেছে, "কিরে রূপস, তুই কবে যাবি?" পরে ও বলছে কি, "যাবো, কয়দিন পরেই যাবো।" এই কথা বললেও আসে না। পরে আবার ফোন দিয়ে বললো যে, "কবে আসবি?" এই কথা বলার পরে ও হঠাৎ করে আমার মার সাথে মিসবিহেভ করে রাইগা যায়। রাইগা যাওয়ার পরে আম্মু ওর সাথে ঝগড়া করে কাইটা টাইটা দিয়ে আম্মু হইলো যে আমার বড় মামিরে বলে, কিন্তু বিষয়টা কি অনেক স্বাভাবিক। আমার বড় মামিরে বলে যে, "রূপস আইতেছে না, মারিয়া তো এই অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় মন খারাপ করে থাকে, সবসময় চিন্তা ভাবনা করে, ওর শরীর খারাপ হয়ে না, যাবে।" বিষয়টা কি হয়েছে আমি একটু খুলে বলি। মানে হয়েছে কি, কয়েকদিন পরেই হচ্ছে ওর ডেলিভারি। তো ও আমারে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে, "দেখো তোমারে তো কতদিন হচ্ছে আমি দেখি না, আমি বাবার বাসায় এসে আছি, তুমি একটু আসো, আইসা আমারে দেখা যাও রে, তোমারে খুব দেখতে ইচ্ছা করতেছে আমারে।" তো ওই সময় আমারে যাইতে বলে, কিন্তু আমি আর যাইতে পারি না। কারণ কি, আমি চাচ্ছিলাম যে কয়েকদিন পরে যদি ডেলিভারি হয় তাহলে প্রচুর টাকা পয়সার দরকার। এখন আমার হাতে কোনো টাকা পয়সা বলতে কিচ্ছুই নাই। আমি খালি কাজ করি আর কিস্তি দেই, কাজ করি আর কিস্তি দেই। তো আমারে যাইতে বলেতে আমি বলি যে কয়েকটা টাকা পয়সা জমাই, জমায়া হচ্ছে গাড়ি ভাড়ার টাকাটা তো অন্তত লাগবে, তারপরে হচ্ছে আমি যাই তোমারে দেখে আসবো নি। এখন এর মধ্যে আমার কাজ কাম হয় না, কিছু হয় না। এখন আর ১-১.৫ মাস পরে হচ্ছে ওর ডেলিভারি। এর মধ্যে আমার টাকা পয়সা জোগানো লাগবে, কেমনে যে ১-১.৫ জোগাই। মাস না, ৩-৪ মাস বাকি আছে। আর আরে প্রথমে যে সময় বলা হয়েছে যে তুমি, আরে না, তুমি তো ৬ মাসের সময় গেছো। তো হ্যাঁ, যে সময় ৬ মাসের প্রেগনেন্ট ওই সময় গেছো, যাওয়ার পর এখানে ২ মাসের মতো থাকতো, আর তো ২ মাস পরে ডেলিভারি। হ্যাঁ, ওই ২ মাস পরে ডেলিভারি, ওই সময়কার কথা। এখন আমার তো টাকা পয়সা জোগানো লাগবে। এখন ও খালি বলতেছে, "আসো, আইসা আমারে দেখা যাও, আইসা আমারে দেখা যাও।" এখন আমি আর যাইতে পারতেছি না। পরে ও খুব রাগ করে যে এখানে আমি এমন অবস্থায় আছি, যদি ডেলিভারি হইতে লাগলে তো আল্লাহ একটা আপদ বিপদও দিতে পারে, আমি তো মইরাও যাইতে পারি, আর তুমি আইসা আমারে দেখবা না। তখন আমি বলি যে আমি তো যাবো অবশ্যই, কিন্তু তুমি এখন আমারে চাপ দিও না, আমি এত সময় মতো ভালোভাবে আসবো। অবশ্যই সে বলে না। তুমিও তো এত ভালোভাবে বলো নাই গো। তুমিও তো কল দিয়ে অনেক চিল্লাপাল্লা করতেছিলা, অনেক রাগারাগি আমার করতেছিলা। ব্যাপারটা খুবই স্বাভাবিক, কারণ আমি ওই জায়গায় একা একা আছি। সে আমার পুরা প্রেগনেন্সিতে এই লোকটা হইলো যে ১ টাকাও খরচ করে না, আমি যে বাবার বাড়িতে আছি। তাইলে এই জিনিসটা তো রাগারাগি করার কথাই। আমার মা না, খোটা দিতেছে এই জায়গায়, না, সবাই আমি আমার দুইটা বিষয়টা দিতেছে। বলি। আসলে হয়েছে কি, ও বললো ১ টাকাও আমি খরচ করি নাই। দেখেন, আমি প্রতি মাসে মোটামুটি আমার কারেন্ট বিল দিয়া, আমার দোকান ভাড়া দিয়া, বাসা ভাড়া দিয়া, তারপরে কিস্তি দিয়া ৫০,০০০ টাকার মতো খরচ হইতো, ৪০-৫০ হাজার টাকার মতো। একটা মানুষের তো একা কাজ করি, কাজ করে এত ঋণ পাতি দিয়ে সবকিছু, আমার চলাফেরা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। এদিকে ওর মা যে ফ্ল্যাটে থাকে, ওই ফ্ল্যাটে একটা রুম ফাঁকাই থাকে। তো এই ফাঁকা রুমে ফাঁকা থাকে না, সাবলেট দিছিল। সাবলেট দিছিল। এখন ওই রুমে যায়া হচ্ছে ও উঠছে পরে, একটা মায়ের বাসায় একটা মেয়ে গেছে বাচ্চা হওয়ার জন্য। এখন ওই বাসা ভাড়াটাও আমার নাকি দেওয়া লাগবে, এরকমের কথা হয়। তারপরে আমি বিষয়টা ক্লিয়ার কইরা বলি। যেহেতু আগে অনেক আগের পর্বগুলায় বলছিলাম, আমার বাবা নাই। সেহেতু আমার মাই যে চাকরি করতেছিল না ওই সময়, আমার আম্মু অসুস্থ। সে চাইলেই টাকা পয়সা দিতে পারতেছিল না। আর ও তো ওষুধপাতির জন্য কোনো টাকাই দিতেছিল না। পরে যেই বাসার রুমটা ভাড়া দেয়, ওই রুমটা মনে করেন ৩ টা রুম, এর ভিতরে একটা রুম ভাড়া দেয়। আমি আমার আব্বু আম্মুর সাথে এত বড় মেয়ে, আমি প্রেগন্যান্সির সময় থাকতে পারি। আর আমার ওই বাপ উনি, আমার আম্মুর হাসব্যান্ড, খুব ওই সময়টা আমার অনেক বিরক্ত করে। আমি ওই জায়গায় যে থাকতাম, এ রাইতের ১টা ১:৩০ পর্যন্ত ঘুরঘুর করতো। তো আমি কি ওই জায়গায় কমফোর্ট ভাবে ঘুমাইতে পারি? আরো গরমের সময় ফ্যান কমায় রাখতো। তার প্রত্যেক দিনের কাজ ফ্যান কমানো। আর আমি জানি না এগুলো আমি ওই জায়গায় ছিলাম দেখে করতো কিনা, আমি বলতে পারি না। সত্যি কথা আসলে বললে সবার সাথে খারাপ সম্পর্ক হয়ে যায় দেখে অনেক কিছু গোপন করতে হয়।
পরে ওই জায়গায় আমি ওরে ওরে বলি যে এভাবে তো থাকা সম্ভব না, আমি ওই ঘরটার আম্মুরে বলছি, আম্মু তুমি ওই ঘরের ভাড়াটিয়ারে তাড়ায় দাও। এখন যে তাড়ায় দিবে ওই জায়গায় যদি উনি প্রশ্ন করে যে এই ঘরের ভাড়াটিয়ারা তাড়ায় দিছে কেন, এই ঘরের ভাড়াকে দিবে, যেহেতু ওনার হাজবেন্ড উনি প্রশ্ন করতেই পারে, আমি তো ওনার নিজের মেয়ে না, এইটা স্বাভাবিক। পরে আমি ওরে বলি কি ঘর ভাড়াটা তাহলে তুমি দাও, তাহলে কথা হয় 5,000 টাকা ঘর ভাড়া দেওয়া। তারপর ওই রুমের ভাড়াটিয়া চইলা যায়, পরে আমি ওই রুমে শান্তিতে মানে একটু থাকতে পারি। তো প্রথম মাসের ঘর ভাড়াটা উনি দেয়, তাও 4,000 টাকা দেয়, 5,000 টাকা দেয় না। দ্বিতীয় মাসের ঘর ভাড়াও দেয় ওই তোমার মাই বলছিল 4,000 টাকা দিতে, যে 1,000 টাকা দেওয়া লাগবে না, তুই 4,000 টাকা দে। হ্যাঁ, পরের মাসের ঘর ভাড়া ও 4,000 টাকাই, ওইভাবে 4,000 টাকাই দেয়। তা মানে আম্মু চেষ্টা করতেছিল যতটুকু পারে ততটুকু আমারে সাপোর্ট করার, কিন্তু ওইভাবে যে ইয়া করতেছে উনিও মানে খালি মানে বকাবকি করতো। আর আমার মানে তখন এত কষ্ট লাগতো যে আমার কথাগুলো শোনার মতো কেউ নাই, বুঝার মতো কেউ নাই। আবার ও কি করছে, ফোন টোন সব বন্ধ করে রাখছে, মানে সবাই আর ফোন দিয়ে আসতে বলতেছে, প্যারা দিতেছে, এই কারণে ফোন মানে টোন বন্ধ করে বিষয়টা হয়েছে রাখছে। কি, আমি ওরে কইছি যে আমি কয়েকদিন পরে যাব, আমার কাছে গাড়ি ভাড়া যা যা বুঝে আমার যাওয়ার গাড়ি ভাড়াটাও নাই গো আমার কাছে। তো আমি ওরে বলছি যে আমি হাতে কয়েকটা টাকা ইয়া করি জোগায়, তারপরে আমি আসতেছি, কিন্তু ও কোনোভাবেই মানবে না। মানে ওর কথা যে যাওয়াই লাগবে আমার। পরে ওর কথায় আমি যাই না, পরে ও ওর মারে বলে, ওর মা আবার হচ্ছে ওর মামিরে বলে, না, বড় আমি মামিরে। কাউরেই বলি নাই, আমার মা আমি ওইভাবে মন খারাপ করে আছি দেখা, মানে সে আমার মামিরে বলে, ও যেহেতু ও মার কথা হুম। কারোর কথাই শুনে না, ও খুব বেয়াদব। কে? তুমি, কেমনে? ও কারোর কথাই শুনে না, মানে কারোর কথারই দাম দেয় মানে না। কেমন একটা মানুষ, যে আমার কাছে কোনো টাকা নাই গো। আমি তো যদি আমার মন চায় যে আমার কাছে টাকা আছে, তাহলে আমি একটু যাই ঢাকা থেকে ঘুরে আসি। আমার মানে কোনো পরিস্থিতিই নাই এখন অব্দিও। মানে আমি একটা মানুষ, মনে করেন যে একটা দিন আমার হচ্ছে যদি কাজ কাম না হয়, আমার যে এত পরিমাণে কষ্ট হয়, আমার মাথার উপরে দুনিয়ার পৃথিবীতে মনে হয় আমার চাইতে কষ্টে কোনো মানুষ বসবাস করে কিনা আমার জানা নাই গো। কিন্তু ও কখনো এই জিনিসগুলা বুঝতে চায় না। ও বলছে আমার ঢাকা যাওয়া লাগবে, ওর দেখতে মন চাইছে, এই জন্য আমার মানে আমার যে পরিস্থিতিই হোক আমার যাওয়াই লাগবে। এখন আর একটা আমার পরিস্থিতি তার দেখার কোনো বিষয় নাই, কত বড় ইডিয়েট। আসলে আমার বলার কোনো ভাষা নাই গো। তো যাই হোক, তখন আমি মানে যাইতে আমার পারি না সাথে তিন পৃথিবীর। মাস মানে প্রেগন্যান্সির বয়স, সেই সময়ও তার মানে আমার দেখতে আসার ক্ষমতা হয় না, ওদিকে কিন্তু আমি 6 মাসের আগেই চলে আসছি। মানে ও গেছে 2 মাসের মতো হচ্ছে, আমাদের সাথে কোনো দেখা হয় নাই গো। আমার এখান থেকে 2 মাস হচ্ছে যাইছে। তো আমি ভাবছিলাম যে আর কিছুদিন পর তো এমনিতেই যাওয়া লাগবে ডেলিভারির আগ দিতে, আমি একবারেই যাবনি, যা দেখে আসবনি। কিন্তু ও কোনোভাবেই মানতেছে না যে আমার ওই সময় যাওয়া লাগবে। এই বিষয়টা নিয়ে খুব ঝামেলা হয়ে যায়, ও খুব রাগ করে যে আমার এই সময়টাতেও আমার স্বামী এসে আমারে দেখলো না। হয়তো বা ওর কাছে এটা খুবই স্বাভাবিক ছিল, আমার কাছে মানে একদমই অসম্ভব ছিল যে আমি একটু যাবো, যা ওরে দেখে আসবো। এই জিনিসটা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ ওইখানে গেলে যে 2-3 হাজার টাকা খরচ হবে, এই টাকাটাও আমার পক্ষে ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তো এর মধ্যে ও আবার মানে ফোন দিয়ে বলতেছিল যে এখন কি করবো, আমার তো কিছুদিন পরে সিজার করা লাগবে, এত টাকা পয়সা কেমনে কি করবো। আমার মাথার উপরে মানে আকাশ ভাঙ্গা পড়তেছিল, ও খুব ইয়া করতেছিল, আমারও খুব টেনশন হচ্ছিল যে এখন কি করি, ডেলিভারির সময়ও ঘনায় আসলো, এখন যদি সিজার করা লাগে, আল্লাহ জানি না কেমনে কি হয়। মানে আবার ওর প্রেগনেন্সিটা এমন ছিল যে আল্ট্রাসাউন্ড করানোর পরে ডাক্তার বলছে যে হচ্ছে ওর পেশেন্টটা প্রিভিয়া, মানে হচ্ছে ওই যে ফুল থাকে না, ফুল নিচে, মানে কোনোভাবেই নর্মালে সম্ভবই না, হচ্ছে সিজার করতেই হইবে, মানে এরকমের একটা ইয়া দেখায় ডাক্তাররা। তখন তো আমি খুব ভয় পেয়ে যাই। আবার এর আগের যে বাচ্চাগুলা নষ্ট হয়েছে, এই সব কিছু মিলায়া মানে ওর প্রেগনেন্সিটা খুব একটা মানে স্বাভাবিক একটা প্রেগনেন্সি ছিল না। তখন আমার এত টেনশন হচ্ছিল, সারাদিন মন খারাপ করে বসে থাকি, সারাদিন খুব টেনশন করি। পরে আমার এক বন্ধু ছিল, তো ও আমার মন খারাপ দেখে একদিন হুট করে এসে বলতেছে, বন্ধু সারাদিন তুমি মন খারাপ করে বসে থাকো, কাহিনী কি, কি হয়েছে তোমার? 2-3 দিন ধরে আমার সাথে ভালো মতো কথাও বলো না কো। তখন আমি বললাম কি ওই যে বন্ধু, আমার তো খুব আমি ঝামেলার মধ্যে আছি, আমার স্ত্রী প্রেগনেন্ট, কয়েকদিন পরে ডেলিভারি, এখন আমি কি করব, আমার না মাথা টাথা কোনো কাজ করতেছে না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কয়েকদিন পরে যদি সিজার করা লাগে আমি কিভাবে এই জিনিসগুলা সামলাবো। এদিকে মানে ওর মা যে ওরে ওর পিছনে খরচ করতেছে, এখন মানে প্রেগনেন্সি যে সময় ডেলিভারি হইবে ওই সময় যদি সিজার করা লাগে, এখন ওই খরচটাও যদি ওর মারে করতে বলি, তাইলে ওই মানুষটা কি করবে? মানে আমি কোনোভাবেই কোলায়া উঠতে পারতেছিলাম না সবকিছু মিলায়া। তখন আমার ওই বন্ধু আমারে বলে কি যে তুই একটা কাজ কর, একটা হচ্ছে অনলাইন সাইট আছে, গেম খেলে ওইখান থেকে টাকা পাওয়া যায়।
মানে সোজা বাংলায় জুয়া খেলতে বলে ও আমারে। আমি অতীতে কখনো মানে এই সমস্ত জিনিসগুলো পছন্দ করতাম না। এখন বাধ্য হয় তখন আমি কি করব, মানে একে তো খুব অভাব অনটনের মধ্যে আছি, আবার মানে শয়তানেও একটু ধরছে যে এখন দেখি যদি ভাগ্য একটু ঘোরায়। সেই আমি কি করি, আমার কাছে মোটামুটি হচ্ছে উম, আমার মহাজনের থেকে 2-3 হাজার টাকার ডিসপ্লে নিয়ে আসছিলাম, ওই ডিসপ্লের টাকা আমি জুয়াতে ঢোকাই। ঢোকানোর পরে জুয়া খেলতে যায়, ওই টাকাগুলো সব শেষ হয়ে যায়। তখন আমার মাথায় আরো মানে চাপ পড়ে যে এখন কি করলাম এটা, এখন আমার মহাজনকে কেমনে টাকা দিব। সেই পরে আরো মানুষের থেকে ধার বোলাত করতে থাকি। আমার একটা মোটর সাইকেল ছিল, ওই মোটর সাইকেলটা 20,000 টাকা দিয়ে বিক্রি করে দেই। কইরা কইরা ওই জুয়া খেলতে থাকি, খেলতে খেলতে মানে যাই ইয়া করি সব টাকাই মানে আসে কিছু আইসা আবার চইলা যায়, আসে কিছু আইসা আবার চইলা যায়, কিন্তু আমি যে টাকাটা ইনভেস্ট করছি ওই টাকাটা আর কোনোভাবে উঠাইতে পারতেছিলাম না। তো এইভাবে সবকিছু ইয়া কইরা মোটামুটি 60-70 হাজার টাকার মতো আমার যা জিনিসপাতি ছিল দোকানের সবকিছু বিক্রি কইরা 60-70 হাজার টাকার মতোই সম্বল ছিল, ওইগুলা সব শেষ হয়ে যায়। কিন্তু আমার ওই জুয়া খেলতে যায় মানে কোনো টাকা তো আসে না, উল্টা আমি খুব বিপদে পইড়া যাই। এর মধ্যে হচ্ছে আপনার এই যে জুলাই আন্দোলনের আন্দোলন চলতেছে, তো এর মধ্যে আবার হুট করে নেট টেট সবকিছু বন্ধ হয়ে যায়। আর এর মধ্যে আমি ওর সাথে ভালো মতো কথাও বলতে পারি নাই, মানে নানান রকম মানসিক টেনশনে মানে জুয়া টুয়া খেললাম, মানে আমি একদম বিধ্বস্ত অবস্থায়। এর মধ্যে ওর ফোন দেয়, আমি ঠিকঠাক মতো কথা বলতে পারি না, আমি ওরে ঠিকঠাক মতো কল দেই না, মানে খুব মানসিক ভাবে আমি অসুস্থ হয়ে যাই। যাওয়ার পরে ওই সময়টা ওর প্রচুর রাগ হয় আমার প্রতি, যে ওর এটাই একটা স্বাভাবিক যে একটা মেয়ে প্রেগনেন্ট ওই সময়, তার স্বামী কোনো খোঁজ খবর নিতেছে না, ইয়া করতেছে না, ও মনে ও তো আর জানে না যে আমি কি করতেছি, আমি কি পরিবেশে কিভাবে কি করতেছে। এখন তুমি কিছু বলো। মানে আমি তো জানি না ওই জায়গায় জুয়া টুয়া খেলছে, আর আমি জুয়া খেলা পছন্দও করে না। আমার মানে এখন পর্যন্ত আমার কথা যে তুমি 70-80 হাজার টাকার জুয়া খেলতে পারছো, কিন্তু তুমি 2-3 হাজার টাকা খরচ করে ঢাকায় আসতে পারো না, এটা হইলো যে আমার কথা। মানে বিষয়টা হয়েছে কি, আমি ওই যে 70 হাজার টাকা 60 হাজার টাকার মতো খরচ করছিলাম। ওই খরচটা কেমনে হয়েছে, এখন মনে করেন যে একটা বিপদে পইড়া গেছে আমি অলরেডি, তখন আমার গাড়িটা বিক্রি করছে। এটি তো মানে একটা অসম্ভব, মানে জীবনে থেকে মনে করেন যে আমার এই গাড়িটা বিক্রি করা মানে আমার চলাফেরা আমি পঙ্গু হয়ে যাওয়া এক রকমের। তারপরে আমার হাতে একটা মোবাইল ছিল, মোবাইলটা আমি বিক্রি করছি। তারপরে কাস্টমারের হচ্ছে ডিসপ্লে লাগাই দিছি, কাস্টমারের থেকে টাকা নিছি, মহাজনের থেকে মাল নিছে, এসব মাল টালের টাকা না দিয়া ওই টাকাগুলা ভাঙা ফেলছে। মানে তখন ওর ওই বন্ধুরা যে ছিল, মানে ওই বন্ধুরা ছাড়া সে কিছুই বুঝতেছিল না। একটা কল একটা মেসেজ, মানে কলের পর কল দিতাম মানে তারে, মেসেজ দিতাম তারে, কোনো জায়গায় তারে খুঁজে পাওয়া যাইতো মানে না। আমি আর ও চেষ্টা করতেছিলাম যে যে কোনো ভাবে আমার টাকাটা উঠুক, কিন্তু যে টাকা ওঠানোর জন্য এত চেষ্টা করতেছি কিছু টাকা আসে, আসার পরে আবার চইলা যায়, মানে কোনোভাবে ওই টাকাটা উঠাইতে পারতেছিলাম না। এর মধ্যে মোটামুটি 7-8 দিন হয়ে যায়, এর মধ্যে আবার হুট কইরা যায় হচ্ছে নেট মেট বন্ধ হয় ওই যে জুলাই আন্দোলনের মধ্যে। কোনোভাবে ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না, কি অবস্থা কোনো খোঁজ খবরও নিতে পারতেছি না, এদিকে আমিও ওর মানে কোনো বিধ্বস্ত। সময় খোঁজ খবর নিতেই চায় না কারণ ও কোনো মানে একটা কল একটা মেসেজ, মানে ও মনে করতেছিল কি আমি ওই জায়গায় অনেক আনন্দতে সুখে থাকতেছিলাম, এদিকে ও খোঁজ খবর না তো নিতেছে না, তোমার টাকা পয়সা শোনো, দিতেছে না। তোমার আমার কিভাবে মায়েরা তো হইলো যে আমার কথা না শুনাইতেছে যে জন্ম দিয়া ফালাইয়া থিয়া চইলা গেছে। এইভাবে ও বলতেছিল যে একটা এইটার জন্যই নিয়ে গেছে, একটা বাজায় দিয়ে আসলে এখন সত্যি, আমাদের ঘাড়ের উপরে ফালাইয়া থিয়া চইলা গেছে। আসলে সত্যি কথা বললে কি এই বিষয়গুলা অনেক মানুষের খারাপ লাগবে, যার কারণে আসলে অনলাইন প্ল্যাটফর্মে সত্যি কথা বলা সম্ভব না। আর ওই সময়টা এমন ছিল যে আমার স্ত্রী ওই সময় হচ্ছে মানে সব দোষ খালি আমারই দেখছে, আমারই দেখছে, কিন্তু কি কারণে একটা মানুষ কতটুকু চাপে পড়লে মানে নিজের হোগার নিচে মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেল বিক্রি কইরা সব টাকা পয়সা দিয়া ইয়া কইরা জুয়া খেলতে যায় এরকমের একটা সিচুয়েশনে। জুয়া খেলতে গেছে খালি নিজের যে ঋণ আছে ওই ঋণের হাত থেকে বাঁচার জন্য। যদি যে সে ভাবতোই আমাদের কথা, সে জীবনে এই সব কিছু ইয়া কইরা জুয়াই খেলতে যাইতো না। না, জুয়া খেলতে গেছি, কিন্তু আমি হচ্ছে ওর সিজার করাবো কিভাবে, টাকা পয়সা দিব কিভাবে, ওর হচ্ছে চিকিৎসা করাবো কিভাবে, এই উদ্দেশ্যে কিন্তু আমি জুয়া খেলতে গেছি। কিন্তু মনে করেন যে এই কোনো বিষয়টা ভালো মানুষ জুয়া খেলতে যায় এই সব উদ্দেশ্যে? এখন আমার মনে করো যে কোনো আমার পরিস্থিতি নাই গো, আমি যে ওর ইয়া করবো, আমি তো মানে কাজ। একটা মানুষ, আমি একটা মানুষ খাইতে গেল, আমার মানুষ কথা শুনাইছে প্রত্যেক নিয়ত, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো দিন নাই যে আমি আর কথা বিশেষ শুনি নাই। করে আমি এই এত বড় সিদ্ধান্ত নিতাম না, মানে কিছু মানুষ আমাকে এত বেশি চাপ দিতেছিল, মানে এই চাপের আর বাপ মা ছিল না। মানে কল কল দিয়া কথা শোনাইতো যে একটা জন্ম দিয়া পেটের মধ্যে বাধাই দিয়া হচ্ছে চইলা গেছোস,
এখন হচ্ছে কোনো খোঁজ খবর নিতে পারে না, কোনো টাকা পয়সা দিতে পারে না, কোনো হচ্ছে স্বাভাবিক কথা শুনাইবে না একটা একটা লোক মানুষের মানুষের বাসায় ফালাই দিয়ে চলে গেছে, নিজের ক্ষমতা না থাকলে নিজের বাসায় রাখবে। আমি যে আমার ওই বাসায় রেখা গেছে, কোনো টাকা পয়সা কিচ্ছু না, একটা কেন আমারে কি নিয়ে মানুষ বিপদে পড়ছে, আমারে টানবে টানবে, মানুষের বাচ্চারা কেন টানবে? মানে বিষয়টা হয়েছে কি, ওই সময়টা আমার পৃথিবীতে মনে হচ্ছিল মানে যে ওষুধ কিনা দিল, ওই ওষুধের খোঁড়াটাও আমার খাওয়া লাগতেছিল, ভাত খাইলে ভাতের খোঁড়াটাও খাওয়া উম, লাগতেছিল। এখন আমি একমাত্র মা ছাড়া কেউ ওই পাশে ছিল না আমার। অথচ ওর মাই কিন্তু এই খোঁটাগুলা দিছে, সত্যি কথা। অথচ ও এখন মায়ের পক্ষ নিয়ে কথা বলতেছে। এখন এই কারণ মার পক্ষে নিয়ে কথা বলবো না, মাই এত তো এত ইয়ে করছে। খোঁটা দিতেছিল যে এই খোঁটাগুলা আমি আসলে সহ্য করতে পারতেছিলাম না, যে আমার বউ এত কথা কথা শুনতেছে। তখন সব আমি জায়গায় বাধ্য কথা হয়ে শুনছি ছোটবেলাতে। ওর লগে যেদিন থেকে বিয়ে হয়েছে সবার কাছে কথা শুনতে শুনতে আমার সেই জীবনটা একদম তখন ওই তিতা হয়ে সময় গেছে। আমি বাধ্য হয়ে যাই জুয়া খেলতে, যে যা আমার জীবনে যা আছে আছে আমি জুয়া খেলা হইলেও অন্তত আমার বউকে এই খোঁটা শোনার হাত থেকে বা এই বিপদ থেকে উদ্ধার করি, আমার বাচ্চাটা অন্তত সুস্থভাবে পৃথিবীতে আসুক। অথচ এই কাজটা করতে যাই পৃথিবীতে সবচাইতে বড় খারাপ হয়ে যায় আমি ওর কাছে, যে ওই সময় আমি কোনো ওর খোঁজ খবর কেন নিলাম না, কেন ওর পাশে থাকলাম না আমি। মানে আমি তো জানি না ওই জায়গায় জুয়া টুয়া খেলছে, আর আমি জুয়া খেলা পছন্দও করে না। আমার মানে এখন পর্যন্ত আমার কথা যে তুমি 70-80 হাজার টাকার জুয়া খেলতে পারছো, কিন্তু তুমি 2-3 হাজার টাকা খরচ করে ঢাকায় আসতে পারো না, এটা হইলো যে আমার কথা। মানে বিষয়টা হয়েছে কি, আমি ওই যে 70,000 টাকা 60,000 টাকার মতো খরচ করছিলাম। ওই খরচটা কেমনে হয়েছে, এখন মনে করেন যে একটা বিপদে পইড়া গেছে আমি অলরেডি, তখন আমার গাড়িটা বিক্রি করছে। এটি তো মানে একটা অসম্ভব, মানে জীবনে থেকে মনে করেন যে আমার এই গাড়িটা বিক্রি করা মানে আমার চলাফেরা আমি পঙ্গু হয়ে যাওয়া এক রকমের। তারপরে আমার হাতে একটা মোবাইল ছিল, মোবাইলটা আমি বিক্রি করছি। তারপরে কাস্টমারের হচ্ছে ডিসপ্লে লাগাই দিছি, কাস্টমারের থেকে টাকা নিছি, মহাজনের থেকে মাল নিছে, এসব মাল টালের টাকা না দিয়া ওই টাকাগুলা ভাঙা ফেলছে। মানে তখন ওর ওই বন্ধুরা যে ছিল, মানে ওই বন্ধুরা ছাড়া সে কিছুই বুঝতেছিল না। একটা কল একটা মেসেজ, মানে কলের পর কল দিতাম মানে তারে, মেসেজ দিতাম তারে, কোনো জায়গায় তারে খুঁজে পাওয়া যাইতো মানে না। আমি আর ও চেষ্টা করতেছিলাম যে যে কোনো ভাবে আমার টাকাটা উঠুক, কিন্তু যে টাকা উঠানোর জন্য এত চেষ্টা করতেছি, কিছু টাকা আসে, আসার পরে আবার চইলা যায়, মানে কোনোভাবে ওই টাকাটা উঠাইতে পারতেছিলাম না। এর মধ্যে মোটামুটি 7-8 দিন হয়ে যায়, এর মধ্যে আবার হুট কইরা যায় হচ্ছে নেট মেট বন্ধ হয়, ওই যে জুলাই আন্দোলনের মধ্যে কোনোভাবে ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না, কি অবস্থা কোনো খোঁজ খবরও নিতে পারতেছি না, এদিকে আমিও ওর মানে কোনো বিধ্বস্ত। সময় খোঁজ খবর নিতেই চায় না কারণ ও কোনো মানে একটা কল একটা মেসেজ, মানে ও মনে করতেছিল কি আমি ওই জায়গায় অনেক আনন্দতে সুখে থাকতেছিলাম, এদিকে ও খোঁজ খবর না তো নিতেছে না, তোমার টাকা পয়সা শোনো, দিতেছে না। তোমার আমার কিভাবে মায়েরা তো হইলো যে আমারে কথা না শুনাইতেছে যে জন্ম দিয়া ফালাইয়া থিয়া চইলা গেছে, এইভাবে ও বলতেছিল যে একটা এইটার জন্যই নিয়ে গেছে, একটা বাজায় থিয়া আসলে এখন সত্যি, আমাদের ঘাড়ের উপরে ফালাইয়া থিয়া চইলা গেছে। আসলে সত্যি কথা বললে কি এই বিষয়গুলা অনেক মানুষের খারাপ লাগবে, যার কারণে আসলে অনলাইন প্ল্যাটফর্মে সত্যি কথা বলা সম্ভব না। আর ওই সময়টা এমন ছিল যে আমার স্ত্রী ওই সময় হচ্ছে মানে সব দোষ খালি আমারই দেখছে, কিন্তু কি কারণে একটা মানুষ কতটুকু চাপে পড়লে মানে নিজের হোগার নিচে মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেল বিক্রি কইরা সব টাকা পয়সা দিয়া ইয়া কইরা জুয়া খেলতে যায় এরকমের একটা সিচুয়েশনে। জুয়া খেলতে গেছে খালি নিজের যে ঋণ আছে ওই ঋণের হাত থেকে বাঁচার জন্য। যদি যে সে ভাবতোই আমাদের কথা, সে জীবনে এই সব কিছু ইয়া কইরা জুয়াই খেলতে যাইতো না। না জুয়া খেলতে গেছি, কিন্তু আমি হচ্ছে ওর সিজার করাবো কিভাবে, টাকা পয়সা দিব কিভাবে, ওর হচ্ছে চিকিৎসা করাবো কিভাবে, এই উদ্দেশ্যে কিন্তু আমি জুয়া খেলতে গেছি। কিন্তু মনে করেন যে এই কোনো বিষয়টা ভালো মানুষ জুয়া খেলতে যায় এই সব উদ্দেশ্যে? এখন আমার মনে করো যে কোনো আমার পরিস্থিতি নাই গো, আমি যে ওর ইয়া করবো, আমি তো মানে কাজ। একটা মানুষ, আমি একটা মানুষ খাইতে গেল আমার মানুষ কথা শুনাইছে প্রত্যেক নিয়ত, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো দিন নাই যে আমি আর কথা বিশেষ শুনি নাই। করে আমি এই এত বড় সিদ্ধান্ত নিতাম না, মানে কিছু মানুষ আমাকে এত বেশি চাপ দিতেছিল, মানে এই চাপের আর বাপ মা ছিল না। মানে কল কল দিয়া কথা শোনাইতো যে একটা জন্ম দিয়া পেটের মধ্যে বাঁধাই দিয়া হচ্ছে চইলা গেছোস, এখন হচ্ছে কোনো খোঁজ খবর নিতে পারে না, কোনো টাকা পয়সা দিতে পারে না, কোনো হচ্ছে স্বাভাবিক কথা শুনাইবে না একটা একটা লোক মানুষের মানুষের বাসায় ফালাই দিয়ে চলে গেছে, নিজের ক্ষমতা না থাকলে নিজের বাসায় রাখবে। আমি যে আমার ওই বাসায় রেখা গেছে, কোনো টাকা পয়সা কিচ্ছু না, একটা কেন আমারে কি নিয়ে মানুষ বিপদে পড়ছে, আমারে টানবে টানবে, মানুষের বাচ্চারা কেন টানবে? মানে বিষয়টা হয়েছে কি, ওই সময়টা আমার পৃথিবীতে মনে হচ্ছিল মানে যে ওষুধ কিনা দিল, ওই ওষুধের খোঁড়াটাও আমার খাওয়া লাগতেছিল, ভাত খাইলে ভাতের খোঁড়াটাও খাওয়া উম, লাগতেছিল। এখন আমি একমাত্র মা ছাড়া কেউ ওই পাশে ছিল না আমার। অথচ ওর মাই কিন্তু এই খোঁটাগুলা দিছে, সত্যি কথা।
অথচ ও এখন মায়ের পক্ষ নিয়ে কথা বলতেছে। এখন এই কারণ মার পক্ষে নিয়ে কথা বলবো না, মাই এত তো এত ইয়ে করছে। খোঁটা দিতেছিল যে এই খোঁটাগুলো আমি আসলে সহ্য করতে পারতেছিলাম না, যে আমার বউ এত কথা কথা শুনতেছে। তখন সব আমি জায়গায় বাধ্য কথা হয়ে শুনছি ছোটবেলাতে। ওর লগে যেদিন থেকে বিয়ে হয়েছে সবার কাছে কথা শুনতে শুনতে আমার সেই জীবনটা একদম তখন ওই তিতা হয়ে সময় গেছে। আমি বাধ্য হয়ে যাই জুয়া খেলতে, যে যা আমার জীবনে যা আছে আছে আমি জুয়া খেলা হইলেও অন্তত আমার বউকে এই খোঁটা শোনার হাত থেকে বা এই বিপদ থেকে উদ্ধার করি, আমার বাচ্চাটা অন্তত সুস্থভাবে পৃথিবীতে আসুক। অথচ এই কাজটা করতে যাই পৃথিবীতে সবচাইতে বড় খারাপ হয়ে যায় আমি ওর কাছে, যে ওই সময় আমি কোনো ওর খোঁজ খবর কেন নিলাম না, কেন ওর পাশে থাকলাম না আমি। এরপরে জুলাই আন্দোলন চলে আসে। আন্দোলনের সময় তো আপনারা জানেন ব্যারাক ইউনিভার্সিটি আর ইস্টার্ন ইউনিভার্সিটির ওই জায়গায় আমাদের বাসা, তো ওই জায়গায় তো তুমুল ঝামেলা। একদিন হঠাৎ করে মানে একদিন না আমার মানে বাচ্চা লড়ে নাই সারাদিন, আমি মানে বুঝতেই পারছি। তো আমি মায়ের বিষয়টা বলি। তো ওই সময় যেহেতু জুলাই আন্দোলন, আমার বাপেও ছিল বাসায়, উনি আমারে বলে কি যে আমি নাকি নাটক করতেছি। এই কথাটা শোনার পরে আমি অনেক মানে মনে মনে অনেক কষ্ট পাই। কষ্ট পাওয়ার পরে তাদের আমি কি বলবো, আমার তো এখন যাওয়ার মতো কোনো জায়গা নাই, আর আমার খোঁজ খবর নেওয়ার মতো কোনো মানুষ নেই। পরে আমি ঘরের ভিতরে যাই আর শুয়ে থাকি, ঘরের কোনো মানে নিচে বালিশ টালিশ ছাড়াই শুয়ে থাকি। আমার এত কষ্ট হইতেছিল, পরে আমি ওরে কল দেই। অনলাইনে তো কল দেওয়া সম্ভবই ছিল না, নাম্বার পর্যন্ত বন্ধ করে রাখছে জানি আমি কল দিতে না পারি। না না দেখা না যাচ্ছে না না, মাইক্রোফোন ফোন একটা ছিল, মিথ্যা কথা বললো না, সবার সাথেই যোগাযোগ করতেছিল, খালি আমার সাথে যোগাযোগ বন্ধ করে রাখছে। পরে আর আমি কাউরেই কিছু বলি নাই, কি বলবো, কারে কি বলবো, আমার বলার মতো মানুষ তো থাকা লাগবে। পরে আমার মাই আমার দেখছে যে আমার মুখ টুক 2 দিন হয়ে গেছে বাচ্চা লড়ে না, আমি ফিল করতে পারি না, আমার মানে অনেক কষ্ট হইতেছিল, অসুস্থ ফিল করতেছিলাম, মুখ একেবারে কালো হয়ে গেছিল, ঠোঁট নীল হয়ে গেছে। পরে পাশের ফ্ল্যাটের মানুষ এগুলো দেখা মানে ওরা আমার অনেক সান্ত্বনা দিত। পরে একটা ওই হার্টবিট মাপার মেশিন না, বাচ্চার হার্টবিটই পায় না, আমার হার্টবিট স্লো হয়ে গেছে। তখন আমার মাই পাড়াপাড়ি কইরা হাসপাতালে নিয়ে যায় আমারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে যখন আল্ট্রাসাউন্ড করে ওই লোকেরা বলে আর 1/2 ঘন্টা পরে আসতে পারতেন না, 1/2 ঘন্টা পরে আসলে প্যারের বাচ্চা পেটে মরতো, পরে আপনার মেয়েও মরতো, পরে আইতেন। এইভাবে ইয়া করে আম্মুরে। পরে 1 ঘন্টার মতো আমার অক্সিজেন দেয়, সেলাইন দেয়, তারপরে আমি ফিল করতে পারি যে আমার বাচ্চা লড়ছে। এর মাঝখানে এই যে ব্যক্তি কোনো মানে এর মানে কমন সেন্স নেই যে এই মানুষটা অসুস্থ, খুব বেশি অসুস্থ। কারণ নরমাল যে প্রেগন্যান্সি গুলো ওগুলো আমার না, তার ভিতরে তারা খুঁজেই পাওয়া যাইতেছে না, কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপরে আমি যখন এই জুলাই আন্দোলনের 3-4 দিন পরেই নেট দিয়ে দেয়, নেট দেওয়ার পরে আমি ওরে কল মানুষ দিই। জানে 1 সপ্তাহ টানা, 1 সপ্তাহ 7 দিন বন্ধ ছিল। 7 দিন বন্ধ ছিল, 7 দিন 3-4 দিন পরে আমার এই অকারেন্স হয়। তারপরে তার 3-4 দিন পরে আমি আরে ফোনে লাইনে পাই, তাও নাম্বারে, অনলাইনেও পাই না। তারপর নাম্বারে ফোন দেওয়ার পরে ও ফোন দিছে, আমি ওর ফোন দেওয়ার পরে বলছে কি আপনি অনলাইনে নাই কেন। পরে বলছে আমার কাছে ফোন নেই, আমার ফোন বেচা দিছে। এই কথা বলার পরে আমি তো আর জানি না সে ওই জায়গায় বসে কার কথায় কি করতেছে। পরে আমি ওর কিছু বলি না, না বলার পরে আমি ফোনটা কাইটা দেই। মানে ওই সময়টা এমন ছিল, ওই কল রেকর্ড গুলা যদি আপনাদেরকে শোনায়, নাইলে আসলে পৃথিবীতে কেউই বুঝবে না। মানে একটা সেকেন্ড মানে কলটা ধরবো, ধরার পরেই মানে খেসমেস করে যা মুখে আসে, যা না তাই, মানে জীবনে যা অপরাধ করছি তাও শোনা লাগতো, জীবনে যা অপরাধ করিনি না তাও আমি শোনা কোনো লাগতো। অপরাধী না, মানুষ কথা শুনাইবে না, কোনো মানে অপরাধী না। না, আমি যদি মরে যেতাম তাহলে তার কাছে অনেক ভালো লাগতো। এই যে আমি যে জুয়া খেলতে গেলাম, এই জুয়া খেলার আগের কথা বলতেছি, মানে শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে মনে করেন যে এরকমের একটা সিদ্ধান্ত নেই। মানে একটা মানুষ একটা মানুষকে মানে অসহায়ত্ব নিয়ে, মানে একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তারপরে যদি মানুষ তাকে ঠেলে পেছনের দিকে, ওই সময় যে ওই মানুষটার কেমন অনুভূতি হয় আসলে পৃথিবীতে ওই মানুষটার ছাড়া কেউ বুঝবে না। আমাকে পৃথিবীতে নাই একটা মানুষ যে আমাকে হেল্প করবে, তারপরেও যখন একটা মানুষ আমার এই অসহায়ত্ব, আমার এই দারিদ্রতা নিয়ে মনে করেন যে যেরকম ভাবে অপমান করা সম্ভব সব রকম ভাবে অপমান করছে, এরপরে মনে করেন যে আমি বাধ্য হয়ে আসলে এই সিদ্ধান্তটা নেই। লাইলে মনে মানে করেন যে জুয়া আমি খেলছে উনি, তাও সব দোষ আমাদের। জুয়া খেলার আগের কথা আমি বলতেছি। ওই জুয়া খেলার আগের কথাই তো, যে উনি বাধ্য হইয়া জুয়া খেলছে তাও আমার দোষ। মানে মানুষে যাইয়া বাধ্য হইয়া একটা ভুল করবে তাও আমার দোষ, না, বাধ্য হইয়া অ্যাক্সিডেন্টে মইরা যাবে তাও আমার দোষ। মানে সত্য কথা বলতে কি, ওর মা ওকে হচ্ছে টাকার জন্য প্রত্যেকটা মুহূর্তে উঠতে বসতে শুইতে সবসময় কথা শোনাইতো, ওই কথাগুলো আবার ও আমাকে শোনাইতো। এখন সবকিছু মেলায়া মানে আমাদের সম্পর্কটা খুবই খারাপ হয়ে যায়। আর ও আমাকে কথা শোনাইতে মানে একটা মানুষ মানে কতবার কথা শুনতে পারে, শুনতে শুনতে আমি যখন বিরক্ত আর হয়ে যাই। আমি এই 10টা মাস প্রত্যেকটা নিয়তে বাচ্চাটারে পেটে রেখা কথা শুনছি, খাইতে বসছি মানুষের কথা ঠেলে খাইতে পারি না, এই বাচ্চাটারে পেটে রেখা শুধুমাত্র এই মানুষটার জন্য। এই মানুষটা অথচ অথচ জীবনেও আমার কাছে ক্ষমা যে করবো না। 6 মাস, অথচ আমার কাছে যে 6 মাস ছিল,
এই 6 মাসে কিন্তু আমি খাইছি না খাইছি যে কয় টাকা যেখান থেকে ইনকাম করছে 6 মাস ছিলামই না, 3 মাস ছিলাম, পরে আবার এই জায়গায় 2 মাস, এই জায়গায় 2 মাস ছিলাম, পরে আবার ওই জায়গায় যে 15 দিন ছিলাম। মানে এই পুরো প্রেগন্যান্সিতে ওর কাছে আমি 3 মাসের মতো ছিলাম। কিভাবে? প্রথমে 3 মাস একটানা 3 মাস তো তোমার কাছে হচ্ছে তারান্নার কাছে ডাক্তারই দেখাইলাম, তারানার কাছে তারপরে তুমি ঢাকায় গেলা, ঢাকা থেকে আইসা যে আবার 15 দিন রয়েছিলাম। ঈদের 15 দিন আগে আইছি, 15 দিন রয়েছিলাম। আচ্ছা আচ্ছা কেন, তুমি সত্যি কথা বলো, কেন তোমার কাছে আমি আমার মনে নাই, আমি অপরাধী, অপরাধ যেগুলা থাকে ওগুলা মানুষের মনে থাকে না, এটাই স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, তোমার অপরাধ পরে অনেকগুলা দিন চলা যায়, আমি ওরকম, তাও আমি তারে মানে ভালোবাসি তো, ভালো না বাসলে তো তার সাথে এত কষ্ট করতাম না। মানুষ মানে মুভ অন করতে পারে, কিন্তু এমন একটা সময় যে আমার আসলে তারে ছাড়া তারই আমার লাগবে, তারে ছাড়া আমার কোনো গতি নেই, এমন একটা সময় মানে সে আমার সাথে এরকম করছে। আসলে কখনোই স্বীকার করবে না, কখনোই না, এত কষ্ট দিছে আমার, কখনোই স্বীকার করবে না। আল্লাহ 30টা দিন কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছিল, আমার চোখ জ্বলাইতো কাঁদতে কাঁদতে, কাঁদতে লাগলে যে এত কান্না করছি আমি এই মানুষটার জন্য। আর উনি ওই জায়গায় ওনার বন্ধুরে নিয়ে উল্টা পাল্টা কাজ করতেছে, ঘুরা বেড়াইতেছে, সবই মানে আমি বুঝতেই পারতেছিলাম যে ওই জায়গায় কোনো না কোনো কিছু করতেছিল, কিন্তু কি করতেছিল, কি অকারেন্স করতেছিল তা আমি জানতাম না। পরে আল্লাহ আল্লাহ কইরা 2 মাস গেল, মনে হয় আর 10-15 দিন বাকি আছে, তখন সে আবার বাসায় গেছে আমার দেখতে যে আমি মইরা গেছে নাকি বাচ্চা আছে, এই কথাটা জানার জন্য সে গেছে। আমি তার আগেই বলছিলাম তুমি লিস্ট আমি এখন মইরা যাইতেছে আমার সাথে এখন কথা বলো, তোমার ছাড়া আমি যত মানুষের সাথেই কথা বলি কাউরেই আমার ভাল লাগে না, কাউর তোমার শূন্যতা আর কাউরে দিয়ে পূরণ হয় না। তাও সে আমার সাথে কথা বলতো না, তাও সে নিজের ডিপ্রেশন নিজে বাঁচার জন্য, নিজের ঋণ দেওয়ার জন্য সবকিছু করতে পারে, কিন্তু আমি মানুষটা, আমার কথা কেউই ভাবে না আসলে, সত্যি কথা যেটা। সমানে আব্বু মাঝে মাঝে বাসায় গালাগালি করতো, মানুষে তাকায় থাকতো, যেই সময় আব্বু বাসায় থাকতো উল্টাপাল্টা কথা বলতো, যারা দেখতো তারা উল্টাপাল্টা কথা বলতো, বলতো কি জেল থেকে বেরিয়েছে গেছিস কিসের জন্য, এই কারণেই আজকে এইগুলা সহ্য করতে হয়, দেখতে হয় তোর জন্য আমাদের নিজেদের পরিবারের সমস্যা, যে যা পারতো তা বলতো, আর যার জন্য এত কথা শুনে সে তো নাই, আর তার কেন কোনো ফ্যামিলি তো আমার কাছে অস্তিত্বই নেই, তারা তো আগেই আমার হোকা মাইরা দিয়েছে, যেটা সত্যি কথা। পরে 10-15 দিন পরে যায়, তাও আমি তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, সে কিন্তু আম্মুর সাথেও বাজে ব্যবহার করছে অনেক, আম্মুও তার সাথে বাজে ব্যবহার করছে, সে যে ধোয়া তুলসী পাতা এরা না, সেও আম্মুর সাথে বাজে ব্যবহার করছে, আমার মায়ের ধোয়া তুলসী পাতা এরাও বলতেছি না, মায়ও তার সাথে বাজে ব্যবহার করছে। এই বাজে ব্যবহার করতে করতে আজকে সম্পর্কটা এই জায়গায় এসে, আর সব জায়গায় মানে হইলো যে ভিকটিম হয়েছি আমি হইলাম অপরাধী, আমি সব অত্যাচার নির্যাতন নিজের গায়ে মাইনা নিয়েছি। তারপর সেই 10 দিন পরে গেছে, তাও আমি তাহলে অনেক ভালো মতো বুঝাইছি যে ইয়া করো না, কিন্তু আল্লাহ নিজের এই সময় মেয়েরা সব ভুলতে পারে আসলে, আপনারা জানেন স্ত্রী আছে যারা প্রেগনেন্ট হইবে তাদের সাথে প্রেগনেন্সির সময় এক মিনিট খারাপ ব্যবহার করেন না, মেয়েরা সব ভুলতে পারলেও প্রেগনেন্সির কথা কখনো ভুলতে পারে না। পরে সে আসছে, আসার পরে তাও আমি মানে ভুলার চেষ্টা করলেও আসলে ওই কথা কি ভোলা যায়, তারপর 2 দিন থাইকা চলে গেছে। 2 দিন পরে সে যাওয়ার 10 দিন পরেই আমার বাচ্চার ডেলিভারি হয়। তখন আসলে আল্লাহর কাছে এত কইরা বলছিলাম যে টাকার জন্য আমার এত কথা শোনা লাগছে, আল্লাহ সেই সিজারের বাচ্চা তুমি আমারে দিও না, জানি কারোর কোনো টাকা না যায়, আর যদি সত্যি তুমি আমার সিজারের বাচ্চা দাও তাইলে তুমি আমারে আর আমার বাচ্চারে তার আগেই উড়ায় নাও, কারণ এত কথা শুনছি আর কথা শোনার ক্ষমতা আমার ভিতরে ছিল না তখন। তো আল্লাহ মনে হয় আমার কথাটা শুনে আমার নর্মালি একেবারে ঘরে বসে বাচ্চা হয়, আমার হাসপাতালেও যাওয়া লাগে না। তো তো মানে এমন হয়েছিল যে সিজারের জন্য সবকিছু রেডি করে রাখছে, পরের দিন সিজার করতে যাব, আগের দিন রাতের বেলা বাচ্চা হয়ে গেছে, সকালে সিজার করতে যাব, রাতের বেলা বাচ্চা হয়েছে। তো সেই সময় রূপস সিজারের জন্য কোনো টাকা পয়সা রেডি করে রাখে না, যেই টাকা পয়সার জন্য সে নাকি জুয়া খেলে, যে টাকা পয়সার জন্য মৃত্যুর কাছে আমারে মানে দিয়ে আসে, তখন সুইসাইড করছি, আল্লাহ রাখছে দেখে থাইকা গেছি, হয়তো বা মইরাও যাইতে পারতাম তার অবহেলার জন্য শুধুমাত্র। তো মা যত কিছুই করুক, আসলে মায় তখন 1.5 লাখ টাকার মতো ম্যানেজ করে রাখছিল, কিন্তু আল্লাহ আসলে ওই টাকা পয়সা কোনো কিছুরই আমার প্রয়োজন হয় নাই, আল্লাহ আমার ব্যবস্থা করে দিছে। তো আমার বাচ্চা হওয়ার পরেও
রূপসের ফ্যামিলি থেকে কোনো একটা মশাও আসে না, একটা পাখিও আসে না আমার বাচ্চারা দেখার জন্য। কারণ তারা মনে করে কি এই জায়গায় আসার কোনো পরিবেশ নাই। রূপসের সাথে ততদিনে তাদের মানে আমার স্বামীর সাথে ততদিনে তাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছিল। তারা যাইতো, রূপস তাদের বাসায় যাইতো, তারা আসতো, এরকম সব কিছু ঠিকঠাক হয়ে গেছিল। কিন্তু তাও তারা আমার বাসায় আসে নাই, কারণ আমার মায়ের রূপসের জেল খাটাইছিল, তখনও তারা এই জিনিসটা ধরে বসেছিল। কিন্তু বাচ্চা হওয়ার পরে আমার মায় কিন্তু রূপসের মায়ের রূপসের ভাইরে ফোন দিয়া বলছিল আপনাদের নাতনি হয়েছে, আপনারা দেখতে আসছেন। তো তো রূপসের বাসা থেকে কেউ না আসলেও রূপস নিজে আসে মাইয়া, তখন আসে, আইসা ভালোই টাকা পয়সা খরচ করে। মিথ্যা যেটা করছে সেটা আমি কখনোই অস্বীকার করি নাই। এই যাবত আমি একটা কথাও মিথ্যা কথা বলি নাই, আমি এটা বলতে পারবো। আরো অনেকের দোষ আমি গোপন করছি, কিন্তু একটাও মিথ্যা কথা বলি নাই। পরে সে আসার পরে আমার বাচ্চাটা হওয়ার পরে সে আসে, বাবুরে দেখা টেকা চলে যায়। আমার আরো আত্মীয় স্বজন অনেকে আসে। আসার পরে মানে আমার তো ওই সময় একটা ইনসিকিউরিটি ফিল হইতেছিল যে একটা মানুষ আমার প্রেগনেন্সির সময় এভাবে ফালায় থেকে চলে যেতে চাইতে পারে, ভবিষ্যতে আমার সাথে কি হইবে। পরে আমি মানে বাচ্চা হওয়ার পর 2 মাস পরে সিদ্ধান্ত নেই এবার আমি এইচএসসি টা দেব। পরে আমি আবার হইলো যে রেজিস্ট্রেশন করি পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে ওই জায়গায় ক্লাস কন্টিনিউ করি। তো আমার মানুষের তো শয়তানে তো ঘুতাই, এরকম আমারও ঘুতাইছে। আর আমার মনে তো কষ্ট ছিলই যে আমারও তো কেউ প্রায়োরিটি দেয় না, আমি তো কারোর কাছে প্রায়োরিটি পাই না। তো আমার একটা বান্ধবী ছিল জোহরা নাম, ও হইলো যাইয়া ওরে আমি অনেক ভালোবাসতাম, অনেক স্নেহ করতাম। তো ওর সাথে ঘুরতে ফিরতে ওর সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। পরে দুই বান্ধবী আর বয়ফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। রিলেশনে না গেলেও মানে রিলেশনের মতোই হয়ে যায়, কিন্তু মানে প্রকাশ করি নাই যে আপনার সাথে আমি রিলেশনে চলে গেছি। তখন আর রাইজার বাবার সাথে আমি কথা বলি না, কারণ আমার বিপদের সময় রাইজার বাবার পাশে ছিল না। হয়তোবা আমি তার সাথে অন্যায় করছি, কিন্তু আমি আগেই বলছি আমি আসলে ওরকম মেয়ে না যারা হইলো যে কষ্ট পেয়ে কান্না কইরা ভুইলা যাইবে। আমার কষ্টের কথা আমার সারা জীবন মনে থাকে, আর ওই সময়টার কথা আমি জানি কেউ কোনোদিন আমার সাথে যা হয়েছে ওটা যার সাথেই হোক সে কোনোদিন ভুলবে না। তো এই যে ছিল যার সাথে আমি মানে রিলেশনের কথা বলি নাই, উনি ছিল হইলো যে বিবিএ পড়তেছিল ঢাকায়, তার বাবার বাড়ি আছে, সে একটা মানে বাবার একটাই সন্তান, তার আরো 2টা বোন আছে কিন্তু একটাই ছেলে। তার গাড়ি ছিল, সবকিছু ছিল, মানে একটা ছেলের যা যা লাগে সব ছিল। সেও আমার বাচ্চার কথা জানতো, সবকিছু মাইন্ডা নিছিল। আর আমরাও তখন ইয়া করে যাই। তো আমি তার জিনিসটা বুঝাইতে মানে তার সাথে রিলেশনে যাই ওরকম সিরিয়াস হয়ে যায় না, কারণ স্বামী আসলে আমার বাচ্চার বাবা তো আমার কাছে সব থেকে বড় না। কিন্তু আমি তার সব প্রত্যেক নিয়ত এই জিনিসগুলো ছবিগুলো আমি রাইখা দিতাম, জানি সে বুঝতে পারে যে মানে ওই যেগুলা আমাদের মানে ওরকম ভাবে বুঝাইতে চাইতাম না, তাও মানে আমি চাইতাম যে সে জানুক এই কথাগুলা যে আমি আসলে তার থেকে বেটার ডিজার্ভ করি, কিন্তু আমি তার কাছে আছি শুধুমাত্র মায়ার জন্য। তো এক সময় আমার খুব ক্লোজ কিছু ছবি, খুব ক্লোজ মানে আমি তো আগে নেশা করতাম, নেশা ওর কাছে এসে ছাইড়া দিছি। ওর মানে বাবু হওয়ার পরে আমি ফুললি নেশার ভিতরে ডুবে যাই। এমন কোনো নেশা জাতীয় জিনিস নাই যে না আমি সেবন করি নাই। আমি কখনো বলি না যে আমার দোষগুলো আমি স্বীকার করি না, আমি সবসময় আমার দোষগুলো স্বীকার করি। তো এরকমই নেশা করে খুব ক্লোজ কিছু ছবি ও পায়। আর আমি কোনো ম্যাটারই ধরতাম না ওই সময়, কারণ আমি ভাবছিলাম ওর সাথে আমি সংসার করবো না। তো এই জিনিসগুলো পাওয়ার পরে ও দেখে, যখন প্রশ্ন করে স্বাভাবিকভাবে, যতই আমি না চাই যে ওর সাথে আমি সংসার করবো না, আমি একটু নার্ভাস হয়ে যাই, কারণ ওই স্টিল না আমার হাজবেন্ড। পরে আমি আর বলছি যে সত্যি কথাই বলছি, নেশা কইরা এই জিনিসটা আমি আমার কমন সেন্সে ছিলাম না, আমি তখন এরকম করছি। তারপরে ও তো আমার সাথে মানে রাইগা যায়, কিন্তু আমার কাছে তখন আর ও ম্যাটার করে না, কারণ কি ও আমার কষ্ট দিছে। কষ্ট আর যারা কষ্ট পায় তারা কখনো কষ্ট ভুলতে পারে না। এরপরে কি হয় পরের পার্ট গুলাই আসলে বলবো, কারণ এখন এই পার্টটা বড় হয়ে যাইতেছে। কিন্তু আমি বলবো না যে আমি অনেক ভালো, অনেক মানে সুচিল ভদ্র অনেক কিছু, কিন্তু আসলে আমার যে পরিমাণে কষ্ট দেওয়া হয়েছে ওই রকম কষ্ট কেউ আসলে দিলে ভুলতে পারতো না। হয়তো বা মইরা যাইতো, আমার তো মইরা যাওয়ারই কথা ছিল। আল্লাহ জানে গলায় রশি দেওয়ার পরে কিভাবে পাচ্ছি, কারণ 9 মাসের একটা পেট নিয়ে গলায় রশি দিছি, আসলে কিভাবে পাচ্ছি আল্লাহ না বাঁচাইলে হয়তো বা সম্ভব ছিল না। তো পৃথিবীতে অনেক অনেক কিছু আছে। হ্যাঁ আমি ওরে অনেক কষ্ট দিছি এই আমার বাচ্চাটা হওয়ার পরে, কিন্তু তার আগে যে আমার সাথে কি পরিমাণের অমানবিক নির্যাতন হয়েছে প্রত্যেকটা মানুষ রে আমি ধইরা ধইরা তাদের মানে অত্যাচারের জবাব দিছি। প্রত্যেকটা মানুষ রে, এমন কোনো মানুষ নাই যারে আমি আমার প্রতি হওয়া অন্যায়ের বিচার করি নাই। সে হোক আমার মা, বাপ কিংবা স্বামী আমার সাথে অন্যায় করছে, তার ফল তো তারা পাইছি, অবশ্যই পাইছে, কিন্তু হয়তো বা স্বীকার করে না। এইটাই আমি কান্না করছি, কিন্তু আমার চোখের
পানির মূল্য আমি তাদের চোখের পানি দিয়েই উঠাইছি। হ্যাঁ, পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, আমি অত ভালো না, কিন্তু আমি যেরকমই হই আমি নিজের কাছে সৎ। কারণ আমারে কেউ কষ্ট না দিলে আমি কখনো কারোর হাইদা হাইদা হোগায় আঙ্গুল দিতে যাই না। অনেক কষ্ট পাইছি, কষ্ট দিছি, শেষ, হিসাব শোধবোধ। আর এই হিসাব শোধবোধ করছি দেখে এই সংসারটা ভালো মতো যাইতেছে। নইলে যদি সে খালি অন্যায় করতো আর আমি যদি কিছুই না করতাম, আমার মনে সারা জীবন ওই মানে তার এই যে অন্যায় কথা, সে আমার কাছে সারা জীবন ছোট হয়ে থাকতো, আমার মনেও সারা জীবন কষ্ট থাকতো। আমিও তারা কষ্ট দিচ্ছি, সেও আমার কষ্ট দিছে। এই কারণে জিনিসটা এত ব্যালেন্স করে এই সংসারটা এই পর্যন্ত টিকা আছে আর এখন এত ভালো আছে।